নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাসের আজকে আমি AC3 সলভ করাবো। তো দেখো, আজকে আমি MC কিউব এবং AC কিউব সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখতেই পারছো AC3 এই পেজটা আমি সলভ করাবো। তো দেখো, প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় এবং তার অ্যান্সার সমেত লিখবে। রোমান 1 আধুনিক ইতিহাস চর্চার জনক, সি এর অ্যান্সার ইবন খালদুনকে বলা হয়। রোমান 2 এর অ্যান্সার, এর অ্যান্সার নারায়ণ সান্যাল। রোমান 3 এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার আমেরিকা ভেসপুচি। আমাদের রোমান 4 এর অ্যান্সার হবে চার্লস ডারউইন। 5 দাগের যে প্রশ্ন আছে, অমৃতসরের সন্ধি হবে 1809, শ্রীরঙ্গপত্তমের সন্ধি হবে 1792, সলভয়ের সন্ধি হবে 1782, বেসিনের সন্ধি হবে 1802। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 6 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 7 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার নানা ফড়নবিশ। 8 দাগের অ্যান্সার হবে বীরসালিঙ্গম পান্তুলু। 9 দাগের অ্যান্সার হবে 1835। 10 দাগের অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ। তো দেখো, 11 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের 11 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার রোমান 1 সি, রোমান 2 এর এ, রোমান 3 এর বি, রোমান 4 এর ডি। ঠিক আছে। 12 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1923। 13 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার আগা খান। 14 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পট্টবী সীতারাম মাইয়া। 15 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে। 16 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার জাপান। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে জেনারেল তোজো হবে জাপান, হোচিমিন হবে ভিয়েতনাম, চৌয়েন লাই হবে চীন, সুকর্ণ হবে ইন্দোনেশিয়া। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 18 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সোভিয়েত রাশিয়া। 19 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার জওহরলাল নেহরু। 20 দাগের অ্যান্সার হবে 1956। 21 দাগের অ্যান্সার হবে প্যাট্রিক লুমুম্বা ছিলেন কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। 22 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জিয়াউর রহমান। 23 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 21শে ফেব্রুয়ারি। 24 দাগের অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। তো দেখো, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট যে প্রশ্ন আছে যার জন্য আমি কিন্তু এমসি কিউবগুলো খুব স্পিডে সলভ করে দিয়েছি তোমাদের এসি কিউবগুলো সলভ করে দেওয়ার জন্য। রোমান 1 আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, তোমরা খাতা পেন বের করে লিখে নাও। অ্যান্সার হবে 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস কিন্তু আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। রোমান 2 ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? তো দেখো, ভাস্কো দা গামা রোমান 2 এর যে প্রশ্ন আছে এটা 1498 খ্রিস্টাব্দে কিন্তু 1498 খ্রিস্টাব্দের 20 মে মাসের 20 তারিখে কিন্তু ভাস্কো দা গামা ভারতে আসেন। পরের প্রশ্ন, অথবা বর্ণ বৈষম্য নীতি বলতে বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? তো দেখো, দক্ষিণ আফ্রিকায়। কোন দেশে হয় বর্ণ বৈষম্য নীতি? দক্ষিণ আফ্রিকা হয়। রোমান 3 ত্রয়োদশ উপনিবেশ কি? তো দেখো, ত্রয়োদশ উপনিবেশ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বইতে তোমরা পেয়ে যাবে, তা সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি। তো দেখো, তোমরা এটাই লিখবে যে হল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের অদূরদর্শী রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় চলে যায়। সেখানকার ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে ইংরেজরা যে 13টি উপনিবেশ গড়ে তোলেন তা ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। অর্থাৎ ইংরেজরা টোটাল ওলন্দাজ এবং ফরাসিদের পরাজিত করে টোটাল 13টা উপনিবেশ গড়ে তুলেছিল। 13টা উপনিবেশ, তাকে বলা হয় ত্রয়োদশ উপনিবেশ। ঠিক আছে, আমি কী বলছি? পরে প্রশ্ন, আমাদের ফারুক সিয়ারের ফরমান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফারুক সিয়ারের ফরমান কে বলতে পারে? বলো, ফারুক সিয়ারের ফরমান কি? ফারুক সিয়ারের ফরমান যে প্রশ্ন আছে কোথায় গেল? এই যে ফারুক সিয়ারের ফরমান তোমরা লিখবে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়ার ইংরেজ কোম্পানির পক্ষে যে রাজকীয় ফরমান জারি করেন তা ফারুক সিয়ারের ফরমান নামে পরিচিত। ঠিক আছে। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কী বলেছে? অথবা দিয়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ফরমানে কী বলা হয়েছিল? এই ফরমানে বলা হয়েছিল যে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময় কী আছে? এই ফরমানে বলা হয়েছিল যে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে আবার বিনা শুল্কে রপ্তানি ও আমদানি বাণিজ্য করার অধিকার পায়। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? তো দেখো, সূর্যাস্ত আইন হচ্ছিল চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন নীতির ফলে একটি রীতি হলো
রীতির ফলে। তো দেখো একটি চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি হলো সূর্যাস্ত আইন। তো দিনে, ঠিক আছে, দিনে কি করবে, সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন। চিরস্থায়ী বন্দোবস্ত এই রীতি সূর্যাস্ত আইন নামে পরিচিত। ওকে, পরের প্রশ্ন কি বলছে, 5 দেখের ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? তো দেখো ভারতে রেলপথ স্থাপিত হয় 1853 সালে। কার সময়? ডালহৌসির সময়। 6 দেখের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম কোলভিন। ঠিক আছে, এবং আমাদের ভারতবর্ষে ছিল মনে হয় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তিনি উপাচার্য ছিল মনে হচ্ছে যত সম্ভব, হ্যাঁ আচার্য ছিল যত সম্ভব। যাই হোক, ভারতবর্ষে ছিলেন ছিল স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিলেন স্যার উইলিয়াম কোলভিন। আর পরের প্রশ্ন আমাদের এইটা তো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এইটা। আর 7 দাগের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? তো দেখো শ্রীরামপুর ত্রয়ী বলতে বোঝানো হচ্ছে, তোমরা জানো যে শ্রীরামপুরে 1800 খ্রিস্টাব্দে কিন্তু এই ছাপাখানাটা প্রতিষ্ঠিত হয়। এখানে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সম্যান, এই তিনজন মিশনারির নাম কি? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোসুয়া মার্সম্যান, এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। পরের প্রশ্ন অথবা দিয়ে, চৌঠা মে আন্দোলন কোন বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো পিকিং বিশ্ববিদ্যালয়, অ্যান্সার কী হবে? চৌঠা মে আন্দোলন কোন বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল? পিকিং বিশ্ববিদ্যালয়। 8 দাগের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। 9 দাগের প্রশ্ন, সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? তো দেখো সত্যবিলোপ নীতির প্রবর্তক হলো লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতির প্রবর্তককে? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? নেক্সট প্রশ্ন আমাদের এত হয়ে গেছে, এটা হয়ে গেছে। 10 দাগের প্রশ্ন, ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? মিরাট ষড়যন্ত্র মামলাকে। অথবা দিয়ে 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ কী নামে পরিচিত? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নতে কিন্তু আসার চান্স খুব বেশি। ঠিক আছে, তোমরা লিখবে 50-এর মনান্তর। ঠিক আছে, 50-এর মনান্তর লিখবে। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? অ্যান্সার হবে শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের উদ্যোগে কিন্তু এই ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। 12 দাগের প্রশ্ন, কাকে গান্ধী বুড়ি বলা হয়? অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। অথবা এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের? খুবই ইম্পর্টেন্ট, এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের? অ্যান্সার হবে জাপানের। কার? অ্যান্সার হবে জাপানের। পরের প্রশ্ন, ফাল্টন বক্তৃতা কে দেন? তো দেখো ফাল্টন বক্তৃতা দেন 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসের 5 তারিখে ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল। এই চার্চিল কিন্তু ফাল্টন বক্তৃতা দেন। ঠিক আছে, যাই হোক বুঝে গেছো। পরের প্রশ্ন অথবা দাতাত কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দাতাত কে বলতে পারবে? দাতাত কি বলো তো? দাতাত হচ্ছিল, বোঝাচ্ছি তোমাদের আমি, দাতাত হচ্ছিল একটি ফরাসি শব্দ, এর অর্থ হলো উত্তেজনা প্রশমন। 1970 দশকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই ক্রমশ স্থিমিত হয়ে পড়েছিল। আন্তর্জাতিক ইতিহাসে এই ঘটনাটি দাতাত নামে পরিচিত। 14 দাগের প্রশ্ন, নাসের কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, নাসের কে ছিলেন? নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। তিনি 1954 খ্রিস্টাব্দে জেনারেল ভালো করে শোনো কি বলছি। নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। তিনি 1954 খ্রিস্টাব্দে জেনারেল নেগুইবকে ক্ষমতাচ্যুত করে মিশর দখল করেন এবং তিনি পরবর্তীকালে কিন্তু 1956 খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি হন। তোমরা একটা কাজ করবে, তোমরা লিখবে নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান, তিনি 1956 খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন,
15 দাগের বেন বেল্লা কে ছিলেন? বেন বেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। বেন বেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কারা উপনিবেশ গড়ে তোলে? এই প্রশ্নটা অনেকবার দেখেছি। ইন্দোনেশিয়ায় ওলন্দাজরা, এমসিকিউ আছে, ওলন্দাজরা কিন্তু উপনিবেশ গড়ে তোলে। 16 দাগের প্রশ্ন কি বলেছে? ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে ডক্টর বিক্রম সারাভাইকে বলা হয়। ডক্টর বিক্রম অম্বলাল, ডক্টর বিক্রম অম্বলাল সারাভাইকে বলা হয়। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। তো দেখো এইগুলো তোমাদের তো বলে দিয়েছি, ডক্টর বিক্রম অম্বলাল সারাভাইকে বলা হয়। ঠিক আছে, ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। যাই হোক, সম্পূর্ণভাবে আমি সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।